গত শনিবার মানে 18ই জানুয়ারি দোষী সাব্যস্ত হন সিভিক ভলেন্টিয়ার, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। আজ তার সাজা ঘোষণা। আর কিছু সময়ের অপেক্ষা। শিয়ালদা কোর্ট চত্বর এই মুহূর্তে ত্রিস্তরীয় নিরাপত্তা বলা হয়, সেখানে পুলিশের 6 লাভ। আর কিছুক্ষণের মধ্যে প্রেসিডেন্সি জেল থেকেও নিয়ে আসা হবে সঞ্জয় রায়কে। সেই সঞ্জয় রায়কে আজ বলার সুযোগ দেবেন বিচারক অনির্বাণ দাস। কি হবে সেখানে অবশ্যই সে খবরের দিকে তো নজর রাখবো। লেটেস্ট আপডেট আপনারা একমাত্র পাবেন নিউজ 18 বাংলায়। কিন্তু কি হতে পারে তা নিয়েও কিন্তু তুমুল আলোচনা। আসুন এই নিয়ে কথা বলি। আমাদের সঙ্গে এই মুহূর্তে কোর্ট করেসপন্ডেন্ট অর্ণব হাজরা রয়েছেন, আরো ডিটেলে জানাতে পারবেন। অর্ণব, সাধারণ মানুষ তারা বলছেন কঠোর থেকে কঠোরতম শাস্তি, বিরল থেকে বিরলতম অপরাধে মৃত্যুদণ্ড না যাবজ্জীবন, কোন দিকে পাল্লা ভারী? দেখো, একদিন বিচারক ভরা আদালতে এটা তার মাইন্ড এক্সপ্রেস করেছেন, স্পষ্ট জানিয়েছেন আমৃত্যু অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড নচেত তার ফাঁসি হতে পারে। এবং সাম্প্রতিক যেভাবে ফাঁসির নির্দেশ বিভিন্ন জায়গা হয়েছে এবং আমাদের রাজ্যে ফাঁসি এক্সিকিউশনের কোনো অর্ডার নেই, তাই সেদিক থেকে একটা দৃষ্টান্ত হতে পারে। এবার তুমি যে প্রশ্নটা করলে যে ফাঁসি হবে নাকি আমৃত্যু হবে কারাদণ্ড, সেক্ষেত্রে কয়েকটা বিষয় নির্ভর করছে। কি প্যারামিটার? প্রথম প্যারামিটার বিরলের মধ্যে বিরলতম এই অপরাধটা দেখা কিনা। কারণ আমাদের রাজ্যে একটা মাত্র স্বাস্থ্যকর্মী বা তার মৃত্যুর ঘটনা নজির রয়েছে কুচবিহারে। এছাড়া আমাদের কোনো সরকারি হাসপাতালের মধ্যে এরকম ব্রুটাল রেপ অ্যান্ড মার্ডার এর কোনো নজির নেই। এবং যে কায়দায় মারা হয়েছে এবং একাধিক প্রশ্ন, প্রায় 5 ডজন প্রশ্ন সুপ্রিম কোর্টে এই মুহূর্তে ঝুলছে। সুপ্রিম কোর্ট সেগুলো বিচার করবে। নতুন করে রিট্রায়াল হবে কিনা, কোনো প্রসিকিউশন উইটনেস থেকে এটা আবার নতুন করে একটা নতুন দিকে টার্ন নেবে কিনা, সেটার জন্য আমাদের সময় লাগবে। কিন্তু বিরলের মধ্যে বিরলতম হবে কিনা আগের দিন বিচারক অনির্বাণ দাসের যে বডি ল্যাঙ্গুয়েজ তা কিন্তু এক প্রকার স্পষ্ট করে দিয়েছে। অন্যদিকে তুমি যদি দেখো অন্যতম আসামি যে দোষী সাব্যস্ত ইতিমধ্যে একেবারে তুমি যদি বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা দেখো 64, 66 এবং 103 নম্বর ধারায়, অর্থাৎ যেখানে ন্যূনতম 10 বছর, রেপের এখানে গল্পই নেই কারণ মৃত্যু হয়েছে এবং ব্রুটাল রেপের কারণে মৃত্যু হয়েছে 66 নম্বর ধারা দোষী সাব্যস্ত। কাজে এই জায়গা থেকে যে দোষী সাব্যস্ত হলো সে বিচারের দিকে আঙুল দেখিয়ে বলছে আপনি জানেন আমি নির্দোষ। এরকমটাও কিন্তু সাম্প্রতিক সময় হয়নি। আমি নির্ভয়ার কেসে প্রসঙ্গ টেনেও বলছি, নির্ভয়া যে বিরলের মধ্যে বিরলতম ছিল সেখানেও কিন্তু অভিযুক্তরা বা আসামিরা বিচারকের দিকে আঙুল তুলে বলেনি বিচারক আপনি জানেন আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। এই জায়গাটা বিচারক কিভাবে কনসিডার করবেন, বিরলের মধ্যে বিরলতম দেখবেন কিনা, সেটা প্রথম প্যারামিটার। দ্বিতীয় যে প্যারামিটার রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো এর কোনো অতীত ক্রাইম অপরাধের কোনো হিস্ট্রি রয়েছে কিনা, অর্থাৎ সঞ্জয় রায় আগে কোনো অপরাধ করেছিলেন, তার অপরাধের কোনো অতীত রয়েছে কিনা, আর তার সোশিও ব্যাকগ্রাউন্ড, তার বাড়িতে কে কে রয়েছে, তার ওপর কতজন ডিপেন্ডেন্ট, এই সমস্ত বিষয়গুলি কনসিডার করার পরই কিন্তু তার একেবারে ক্যাপিটাল পানিশমেন্ট হবে কিনা দেখা হবে। তবে আমি তার থেকেও যারা গুরুত্বপূর্ণ রুমেরা তোমায় আমি বলবো দর্শকদের, এই মামলাটা আজকে যে রায় আসুক, যে সাজাই আসুক, সেই সাজার পর কিন্তু গোটা দেশে একটা চর্চিত মামলা হবে। কেন বলছি, আমাদের দেশে কেরালার কুন্নুরে একটা গুলি চালানোর ঘটনা হয় 94 সালে। সেই ঘটনার প্রেক্ষিতে এই মুহূর্তে প্রিন্সিপাল জাজমেন্ট হিসেবে গোটা দেশে এটা সমাদৃত। একটা এফআইআর অর্থাৎ একটা কোনো ঘটনা অফেন্স আর্জি করে একটা ঘটনা করেছে, সেই অফেন্সের ওপর দুটো প্যারালাল প্রসিডিং হতে পারে না। তাহলে বারবার পরিবার প্রথম থেকে যেটা বলছে যে এই সঞ্জয় রায় একা নয়, একাধিক ব্যক্তি অভিযুক্ত। ইতিমধ্যে তৎকালীন ওসি প্রিন্সিপাল তৎকালীন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, তারা স্ট্যাটুটরি বেল পেয়েছে, তাদের ক্ষেত্রে কি হবে? পরিবার কিন্তু অখুশি, একই সঙ্গে সঞ্জয় রায় বলছে নির্দোষ। এই জায়গাটায় আমি যদি টিটি অ্যান্টনি জাজমেন্ট সুপ্রিম কোর্টে দেখি, আইনের পড়ুয়া এবং আমরা যারা সাংবাদিক কভার করতে এসেছি তাদের জন্য একটা অত্যন্ত শিক্ষণীয় জায়গা হবে এই মামলার ক্ষেত্রে। আজকের এই সাজা ঘোষণার পর রেস্ট বাকি অংশ কিছু থাকবে, আদৌ কোন আইনে থাকবে? কারণ দেশে প্রিন্সিপাল আইন হিসেবে সুপ্রিম কোর্ট যেটাকে সমাদৃত করেছে টিটি অ্যান্টনি 1994 সালে তৎকালীন সেখানকার মন্ত্রী, কেরালার মন্ত্রীকে বাঁচানোর জন্য, পাবলিক প্রপার্টি বাঁচানোর জন্য ফায়ারিং গুলি চালানোর ঘটনা ঘটে, 5 জনের মৃত্যু, একাধিক জন আহত হয়। সেই ঘটনায় 2টো এফআইআর হয়েছিল, 2টো প্রসিডিং হয়েছিল। সেই 2টো প্রসিডিং কিন্তু সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছিল। কাজেই একটাই প্রসিডিং। এক্ষেত্রে তখন 120B যেটা পুরনো আইপিসি বলি আমরা, অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্রের কোনো ধারা নাই, অর্থাৎ একজন দোষী সাব্যস্ত হয়েছে, এখানে ষড়যন্ত্রের তত্ত্ব আসছে না। কাজেই ব্রেস্ট পার্টে এই বিচার কিভাবে এগোবে, কনস্টিটিউশনাল কোর্ট এক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের হস্তক্ষেপ হবে কিনা, একাধিক প্রশ্ন। যে প্রশ্নগুলো থেকে উত্তর খোঁজার পালা হয়তো আজকের পর থেকে শুরু হবে। সেই জায়গা থেকে আইনের পড়ুয়া আমরা সাংবাদিক যারা এটা কভার করতে এসেছি প্রত্যেকের জন্য আগামী দিনে একটা শিক্ষণীয় মামলা হতে চলেছে। এই সাজা ঘোষণা, এই মামলার সাজা ঘোষণা শুধুমাত্র যে সাজা ঘোষণার দিক থেকে দৃষ্টান্ত স্থাপন করবে তা নয়, সার্বিক তার একটা গুরুত্বও কিন্তু থেকে যাবে। অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু এই যে কিছুক্ষণ আগে অর্ণব যে কথাটা বলছিল যে সেদিনকে এই
দোষী সাব্যস্ত হওয়ার সময় সঞ্জয় রায় কতটা বেপরোয়া ছিল যে সে বিচারককে বলছে আপনি তো বুঝতেই পারছেন স্যার আমি নির্দোষ, আপনিও বুঝতে পারছেন স্যার আমি নির্দোষ, অর্থাৎ নিজেকে নির্দোষ প্রমাণের মরিয়া চেষ্টা। সঞ্জয়ের মাথায় ঠিক কি চলছিল সেদিন, কি চলছে আসুন দেখাই একটা ডিটেল রিপোর্ট। চোখ দেখে যায় চেনা, এই চোখ সঞ্জয় রায়ের। আরজি করে ডাক্তারকে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। শনিবার দোষী সাব্যস্ত, সোমবার সাজা ঘোষণা। শেষ মুহূর্তেও নানা কাহিনী খাড়া করে বাঁচার চেষ্টা করছে সঞ্জয়। এমন সব কথা বলছে যা তার মুখে আগে কখনো শোনা যায়নি। যেমন শনিবার শিয়ালদা আদালতে সঞ্জয় বলে রুদ্রাক্ষের মালার কথা। নিজেকে নির্দোষ প্রমাণ করতে রুদ্রাক্ষের মালা হাতিয়ার করতে চেয়েছিল। বিচারককে সে বলে, আমাকে ফাঁসানো হয়েছে, আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে, আমি ধস্তাধস্তি করলে সেটা ছিঁড়ে যেত, আমাকে ফাঁসানো হয়েছে, আমি এই কাজ করিনি, যারা করেছে তাদের কেন ছাড়া হচ্ছে? অপরাধীরা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে, নিজেকে বাঁচাতে নানা কাহিনী খাড়া করে। সঞ্জয় রায়ের গলাতেও এখন রুদ্রাক্ষের মালার তত্ত্ব। সঞ্জয় রায়ের যেটা বক্তব্য ছিল যে একটা গলায় রুদ্রাক্ষর মালা নিয়ে, কিন্তু যে রুদ্রাক্ষর মালা বেসিসে সঞ্জয় রায়ের বক্তব্য, সেই রুদ্রাক্ষর মালার পার্টটা কোনোভাবেই ক্রস এক্সামিনেশনে আসেনি এভিডেন্সে। কেউ 351 মানে যেটা তার নিজের বক্তব্যের সময় বলবে সেই পার্টে বা যেটা আর্গুমেন্টে বলবে সেইটা দ্যাট হ্যাজ টু বি করোবরেটেড বাই এভিডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ 351, কিন্তু সেটা কোনোটাই ওদের ডিফেন্স কাউন্সিল তুলে ধরতে পারেনি। গত 9 আগস্ট আরজি করে চিকিৎসকের দেহ উদ্ধার হয়, ধর্ষণ খুনের অভিযোগ ওঠে। কয়েক ঘন্টার মধ্যেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হলে সঞ্জয়কে হেফাজতে নেয় কেন্দ্রীয় এজেন্সি। তদন্ত এবং নানা তথ্য প্রমাণে স্পষ্ট হয়ে গিয়েছে যে সঞ্জয় রায় ধর্ষণ খুন করেছে। এর ভিত্তিতেই শনিবার তাকে দোষী সাব্যস্ত করে শিয়ালদা কোর্ট। এত কিছুর পরেও বেপরোয়া সঞ্জয়। অপরাধ কবুল করা বা ভেঙে পড়া তো দূরের কথা, এখনও তার দাবি সে নাকি কিছুই করেনি। সঞ্জয় রায় এমনই বেপরোয়া যে শেষ মুহূর্তেও বিচারকের উপর চাপ তৈরির চেষ্টা করেছে। শনিবার বিচারকের উদ্দেশ্যে সে বলে, ওইটুকু জায়গার মধ্যে আমার পক্ষে ক্রাইম করা সম্ভব নয় স্যার, আপনিও বুঝতে পারছেন আমি নির্দোষ। সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছে। জানা গিয়েছে দোষী সাব্যস্ত হওয়ার পর বেশ চুপচাপ হয়ে গিয়েছে সঞ্জয়। আগে নাকি চনমনে থাকতো, চুপচাপ হয়ে কি নতুন কোনো গল্প সাজাচ্ছে সঞ্জয়? নিউজ 18 বাংলা। আগের দিন 18ই জানুয়ারি শনিবার আমরা দেখলাম খুব শর্টেস্ট টাইম পিরিয়ডের মধ্যেই বিচারক অনির্বাণ দাস তিনি রায় দিলেন, তিনি দোষী সাব্যস্ত করলেন সঞ্জয় রায়কে। আজ বেলা 12:30 নির্ধারিত সময় এজলাস বসবে তারপর ঠিক কি হবে, কতটা সময় দেওয়া হতে পারে সঞ্জয় রায়কে, কতটা সময় দেওয়া হতে পারে নির্যাতিতার পরিবারকে, আজকের প্রসিডিংস কিভাবে এগোবে? দেখো, তুমি দুটো পার্ট বললে, আমি আর একটা পার্ট বলতে পারি এখানে। সেক্ষেত্রে হচ্ছে এই মামলায় সব থেকে সিবিআই এর সাকসেস হিসেবে যে কারণে জুনিয়র ডাক্তার যারা আন্দোলন তারা উৎফুল্ল হয়েছিল যে আমাদের আন্দোলনের সাফল্য হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তৎকালীন প্রিন্সিপাল এবং অভিজিৎ মন্ডল, এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তুমি তাদের পার্টটা উল্লেখ করলে না, সেটাও একটা গুরুত্বপূর্ণ। তাদের আইনজীবীরা এসে ডিসচার্জ কেন তারা মামলা থেকে হবে না, তারা আবেদন রাখে কিনা, সেটা আমরা দেখার জন্য অপেক্ষা করব। অর্থাৎ তিনটে পার্ট। এক, তুমি যেমন বললে ধর্ষণ খুনের মামলায় তো অভিজিৎ মন্ডল জামিন পেয়ে গিয়েছে। এটাই সব থেকে বড় একটা খুব মিস্টিরিয়াস জায়গা। 120B নেই একটা মামলায়, অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্রের কোনো ধারা নেই। 2 হচ্ছে 201-এর কোনো ধারা নেই। যে মামলায় আমরা সাজা ঘোষণা হবে, দোষী সাব্যস্ত হলো, সেখানে এই সেকশনগুলি নেই, মানে ধরে নেওয়া যায় আরজি করের যে ঘটনা ঘটেছে তাতে একজনই অ্যাকিউজ, প্রাইম অ্যাকিউজ, তার নাম সঞ্জয় রায়। এবং এই সঞ্জয় রায় কি বলে, তুমি যেমন বললে তাকে কাঠগড়ায় দিলে অবশ্যই তার ফাঁসি হতে পারে, সেক্ষেত্রে তার কি বক্তব্য? এক্ষেত্রে সঞ্জয় রায়ের জন্য অস্বস্তিকর জায়গা হচ্ছে সব থেকে বড়, প্রথম দিন থেকে সে এক এক সময় এক এক রকম প্লি দিয়েছে। আমি যদি সত্য কথাটা বলি, সত্য কথাটা সবসময়ের জন্য সত্যই থাকে। অর্থাৎ আমার গায়ে কেন আঘাতের চিহ্ন, আমি সালুয়ায় গেছিলাম মেদিনীপুরে, আমি রক ক্লাইম্বিং করেছি, পড়ে গেছি, সেই সবের জন্য আমার আঁচড়ের দাগ,
এটা একবার তত্ত্ব। আবার দোষী সাব্যস্ত হওয়ার দিন বলছে আমার রুদ্রাক্ষের মালা তো ছিঁড়ে পড়লো না। কাজে এই একবার এক এক রকম প্লিয়া নেওয়া এটা তার বিরুদ্ধে যাচ্ছে। অর্থাৎ সে যে সত্য বলছে না, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য একবার এক এক রকম যুক্তিকে হাতিয়ার করছে, সেটা বিচারকও ধরে ফেলেছেন। কাজেই বিচারক যে খুব একটা তার কথাকে গুরুত্ব দিতে নারাজ, সেটা আগের দিনই স্পষ্ট হয়ে গেছে তাদের অভিব্যক্তি। এই যে বিচারক তাকে আবারও সময় দেবেন বললেন আজ, সেটা কেন? দেখো, এটা একটা আমাদের দেশের আইন। সেই আইনে ক্যাপিটাল পানিশমেন্ট বা আমৃত্যু কারাদণ্ড বা এই ধরনের হিনিয়াস ক্রাইমের ক্ষেত্রে যদি কোনো অপরাধীকে সাজা দেওয়া হয়, তার ক্ষেত্রে তাকে সময় দেওয়া হয়। অনেক সময় দেখা যায় শেষ মুহূর্তে এসে সে কবুল করে নেয় যে মাইলর্ড, এটা আমার ভুল হলেও হয়ে যেতে পারে, আমার বাড়িতে আর এই 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 ব্যক্তিরা রয়েছে সদস্য হিসেবে, আমি যদি চলে যাই তাহলে তাদের দেখার কেউ নেই, আপনি প্লিজ কনসিডার করুন। এইরকম জায়গা মার্সি একটা, যে আমি হাত জোর করে আপনাকে বলছি আমার সাজাটা একটু মার্সি করুন। এটা এখনো অনেকগুলো স্টেপ যাবে। হয়তো আমি বলছি আলটিমেটাম ক্যাপিটাল যদি হয়, এরপরেও হাইকোর্টে তার ডেথ রেফারেন্স কনফার্ম করা, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যেতে পারে। সুপ্রিম কোর্টও যদি বিফল হয়, সেক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে যাওয়া, একাধিক ধাপ রয়েছে। কিন্তু শেষ মুহূর্তে এই যে প্রেসিডেন্সি জেলে ফিরে গেল, তারপর সে চুপ রইল, অনেকের সাথে কথা বলছিল না, সে নিজেকে রিথিঙ্ক করছে। আসলে জেল কনসেপ্টটা তো আমাদের নেই, এখন সেটা সংশোধনাগার। সে নিজেকে কি সংশোধন করে কিছু নতুন কিছু ভাবছে, তার মাইন্ডে কি রয়েছে সেটা আরেকবার তাই বিচারক জানতে চান, তার জন্যই সময়টা দেওয়া হয়। কোন নির্যাতিতার পরিবার, দেখো, নির্যাতিতার পরিবার প্রথম থেকে আগের দিন তো আমরা দেখলাম ধন্যবাদ দিলেন, এবং নির্যাতিতার পরিবার মনে করছে সঞ্জয় রায় দোষী, এটা তারা মানছে। কিন্তু সঞ্জয় রায়কে সাহায্য করেছে আরো অনেকে। তাদের সাজার কি হবে, তাদের বিচারের কি হবে? কারণ যে বিচার প্রক্রিয়া এগিয়েছে, সেই বিচার প্রক্রিয়া কিন্তু সঞ্জয় রায় ছাড়া আর কাউকে তারা দেখতে পাচ্ছে না। এই জায়গায় তাদের হতাশার জায়গা। তারা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গেছে। সেই জায়গা থেকে তারা এই রেস্ট অফ পার্টে এই অভিজিৎ মণ্ডল তৎকালীন ওসি টালা থানার এবং একই সঙ্গে সন্দীপ ঘোষ তৎকালীন প্রিন্সিপাল আরজিকর হাসপাতাল, তাদের ভূমিকা, তাদের বা আরো কেউ অভিযুক্ত রয়েছে কিনা সেই জায়গাটা কিন্তু তুলে ধরার চেষ্টা করবে, যে বিচার প্রক্রিয়াটা মাইলর বন্ধ করে দেবেন না। একই সঙ্গে ডিসচার্জ হয় কিনা সেটা একটা দেখার রয়েছে। এই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ এই মামলা থেকে পুরোপুরি খালাস পায় কিনা, কারণ তাদের এগেইনস্টে কিছু নেই। এবার বলা যাবে তাদের এগেইনস্টে চার্জশিট হয়নি, চার্জশিট কেন হবে? তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মামলা থেকে পুরোপুরি নিষ্কৃতি পেতে আগামী দিনে হাইকোর্টে যখন তারা ছুটবে, অনেক সুবিধাজনক জায়গায় চলে যাবে এবং সিবিআই তদন্তটাই বিগ কোয়েশ্চেনে পড়ে যাবে। এবং সেটা আমি শুরুতেই বললাম, টিটি অ্যান্টনি জাজমেন্টের পর একটা অফেন্স আরজি করে একটা ধর্ষণ খুনের ঘটনা ঘটেছে। সেই ধর্ষণ খুনের ঘটনায় দুটো বিচার প্রক্রিয়া সমান্তরালভাবে চলতে পারে না, এটা সুপ্রিম কোর্ট বলেছে টিটি অ্যান্টনি জাজমেন্টে। কাজে এই জায়গায় এই ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বা কনস্টিটিউশনাল কোর্ট সাংবিধানিক আদালত হিসেবে আমাদের নতুন কোনো গাইডলাইন বা দিশা দেয় কিনা, সেটাও একটা, আমি আবার বললাম, আইনের পড়ুয়া আমাদের সকলের জন্য একটা শিক্ষণীয় জায়গা হবে আজকের এই সাজা ঘোষণার পরের চ্যাপ্টার থেকে। বেশ, আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। আর এই মুহূর্তে আমি আর অর্ণব যেখান থেকে আপনাদের সঙ্গে কথা বলছিলাম, সেটা শিয়ালদা কোর্টে, শিয়ালদা কোর্ট চত্বরের একটা পার্ট। কিন্তু শিয়ালদা কোর্ট চত্বর, ওই যে আপনাদেরকে শুরুতেই বললাম, ত্রিস্তরীয় নিরাপত্তা বলা এই মুহূর্তে মুড়ে ফেলা হয়েছে। অপরদিকে রয়েছেন আমাদের সহকর্মী রৌনক। রৌনকের সঙ্গে কথা বলবো, কি ছবি রৌনক দেখতে পাচ্ছেন তুলে ধরবেন আমাদের দর্শকদের সামনে। রৌনক, দেখো, একেবারে কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে শিয়ালদা আদালত চত্বর। তোমায় দেখাবো, একেবারে ডিসি এসডি গৌরব লাল নিজে উপস্থিত রয়েছেন। দুজন ডিসির তত্ত্বাবধানে প্রায় 500 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। 5 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছেন, 14 জন ইন্সপেক্টর, 31 জনের কাছাকাছি রয়েছেন সাব ইন্সপেক্টর এবং প্রায় 39 জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং 299 জন কনস্টেবল, এছাড়াও প্রায় 80 জন মহিলা পুলিশ গোটা শিয়ালদা আদালত এবং আদালত চত্বর জুড়ে মোতায়েন করা হয়েছে। এবং 2 জন ডিসির তত্ত্বাবধানে এই পুলিশ ডিপ্লয়মেন্ট হয়েছে। আজকেই সঞ্জয় রায়ের সাজা ঘোষণা এবং তাকে কেন্দ্র করে যাতে আদালত চত্বরে কোনো রকমভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, অবাঞ্ছিত যাতে কোনো ঘটনা না ঘটে, সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু কড়া পুলিশ নিরাপত্তা। একেবারে শিয়ালদা আদালতের ভেতরের চিত্রটি দেখাবো, যে পুলিশ মোতায়েন করা হচ্ছে। এবং শুধু তাই নয়, যত সময় এগোচ্ছে পুলিশেরও কিন্তু সংখ্যা বাড়ছে, অর্থাৎ প্রায় 500 জনের কাছাকাছি পুলিশ কর্মী শিয়ালদা আদালত এবং আদালত চত্বরে মোতায়েন করা হয়েছে। 2 জন ডিসির তত্ত্বাবধানে এই পুলিশ ডিপ্লয়মেন্ট হয়েছে যাতে কোনো রকমভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে। এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে গোটা শিয়ালদা আদালত চত্বর। রুমেলা, বেশ, সেই ছবি আমরা দেখাচ্ছি শিয়ালদা কোর্ট চত্বর। এই মুহূর্তে ত্রিস্তরীয় নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে এবং উচ্চপদস্থ আধিকারিকদের তত্ত্বাবধানে এই মুহূর্তে পুরো নিরাপত্তা ব্যবস্থাটা দেখা হচ্ছে। নির্যাতিতার পরিবার, তার বাবা মা, আসুন আজকের এই দিনে তাদের বক্তব্য একবার শুনুন।
এরকম অপরাধী মানে সমাজে ঘুরে বেড়ালে অপরাধ আরো বাড়বে, তাই জন্য আমি অপরাধ করেছে সর্বোচ্চ সাজাই চাই। বিচার সম্পূর্ণ হয়নি, তদন্তই সম্পূর্ণ হয়নি, কিন্তু ও দোষী সাব্যস্ত হয়েছে, ওর ফাঁসি চাই। এবং এখানে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে না, তদন্তও শেষ হয়ে যাবে না, তদন্ত চলবে, বিচার প্রক্রিয়াও চলবে এবং আসল দোষীরা সামনে আসবে এবং প্রকৃত দোষী যারা সবার ফাঁসি চাই আমি। সিবিআই কোনোভাবে প্রভাবিত হয়েছে, তাই তদন্তর ওই যে দিকটা হয়নি সেই দিকটাই যাচ্ছেই না। কঠোর থেকে কঠোর শাস্তি, এবং যারা যারা জড়িত এই আমার মেয়ের হত্যার সঙ্গে তাদের সবারই কঠোর থেকে কঠোর শাস্তি। ওর চরম শাস্তি হবে, ও বুঝে গেছে, সেজন্য স্বাভাবিক কারণে চরম শাস্তি যার সামনে আসে সে তো একটু স্বাভাবিক নার্ভাস হয়ে যায়, তাই হয়েছে। রুদ্রাক্ষের মালা নিয়ে ও বলেছে যে আমি রুদ্রাক্ষ, এটা ও তো আসামিরা সবসময়ই বলে নিজের শেষ কামড় দেওয়ার চেষ্টা করে বাঁচার জন্য। ক্রিমিনাল যা বলে সেরকমই হোক। নির্যাতিতার পরিবার বারবার সঞ্জয় রায়ের কথা বলছেন ঠিকই যে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, তার শাস্তি হোক, হ্যাঁ তারা থ্যাঙ্কফুল তার জন্য, কিন্তু তারা এই কথাও বারবার বলছেন যারা এই ঘটনায় যুক্ত। তার পাশাপাশি খুব যে পয়েন্টটা তারা এর আগেও রেজ করেছেন যে সিবিআই এর তদন্ত না, সিবিআই এর তদন্তে তারা কোনোভাবে খুশি নয়, সিবিআই কোনোভাবে প্রভাবিত হয়েছে এবং যে কারণে তাদের তদন্তে ফাঁক থেকে গিয়েছে, এই কথাটাও বারবার নির্যাতিতার পরিবারের তরফ থেকে বলা হচ্ছে। কথা বলবো, সুস্মিতা মণ্ডল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুস্মিতা, সঞ্জয় রায়ের সাজা হবে, এতে পরিবার যেমন খুশি তেমন কেউ কেউ বাদ থেকে যেতে পারে, সিবিআই এর তদন্তে গাফিলতি আছে, একথা আজ আবারও বলছেন নির্যাতিতার পরিবার। দেখো, নির্যাতিতার বাবা মা তারা প্রথম থেকেই বলে এসেছিলেন এক নয় একাধিক, অর্থাৎ শুধুমাত্র সঞ্জয় রায়ের পক্ষে এই গোটা ঘটনা ঘটানো একেবারেই অসম্ভব। আজও তারা এবং এই মুহূর্তেই তারা বাড়ি থেকে বেরোচ্ছেন। রুমেলা, একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখবো, এই মুহূর্তে নির্যাতিতার বাবা মা তারা বাড়ি থেকে বেরোলেন শিয়ালদা আদালতের উদ্দেশ্যে এবং যে কথা জানাচ্ছিলাম যে তারা প্রথম থেকেই বলছেন সিবিআই তদন্তে কোন রকম গাফিলতি রয়েছে এবং সিবিআই কারো দ্বারা প্রভাবিত। রায় একা এক এবং অন্যতম অভিযুক্ত এবং দোষী হিসেবে বারংবার তারা প্রকাশ করেছে এবং আজকে সঞ্জয় রায়ের যে সাজা ঘোষণা হতে চলেছে সেই সাজা প্রাপ্ত হওয়ার ঘটনায় তারা কিছুটা হলেও সন্তুষ্ট আজ, যদিও তারা আগামী দিনে সুপ্রিম কোর্টের এই মামলার যে হিয়ারিং রয়েছে সেই দিনের দিকে যেমন তাকিয়ে রয়েছেন, ঠিক তেমনই আর কারোর সাথে ঘটতে ভয় পায়, ঘটাতেই ভয় পায় যে কোনো একেবারে বেশ